এবার বক্তব্য নিয়ে আসছেন জনাব দেলোয়ার হোসেন খান খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মনিরামপুর উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। উপস্থিত আছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবুল হক সাবু। আমাদের সাথে আসছে সাংগঠনিক সম্পাদক শহীদুল ভাই বাবু ও সিরাজুল ইসলাম জেলা বিএনপি নেতা। আমাদের মনিরামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক যিনি সঞ্চালন করছেন আমাদের মিন্টু সহ আমাদের উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ এবং আমাদের উপজেলা বিএনপির প্রত্যেকটা ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সকল সংগঠন এবং সকল অঙ্গ সংগঠন এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য প্রথমে ধন্যবাদ জানাই। যদিও মহিলা দলকে আমরা এখানে দেখছি না, আমার মনে হয় যে শুধু নেত্রীরা এসছে, মহিলা দলের আমাদের উপস্থিতিতে আরো বেশি। বিএনপি মানে বাংলাদেশ সচল, আর বিএনপি দেখেছে কি ঠিক না? তাহলে আপনারা বন্ধুটি আছে করেছে, বন্ধুটি করেছে, নেতারা করেছে, অনেক কর্মীরাও করেছে। ব্যক্তিগত ভাবে আমরা অনেক সময় আমরা ব্যক্তির প্রতি মোহগ্রস্ত হয়ে আমরা অনেক ভুল করে থাকি। মনে রাখতে হবে, দল আপনারা বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শটা রেখে গেছে সেটি হচ্ছে যে বিএনপি করতে হলে বিএনপি করবে, কোন নেতার ফলোয়ার্স হলে চলবে না। হ্যাঁ, আপনার ভালো লাগার লোক থাকতে পারে, কিন্তু দল আগে, দলকে রক্ষা করতে হবে। এবং এই দলকে যদি আপনারা ঐক্যবদ্ধ করতে পারেন, যে হারিয়েছে আমরা যা, সেটা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব। সম্ভব কিনা বলেন? সম্ভব। কিসে সম্ভব? যদি ঐক্যবদ্ধ হতে পারেন। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে শহীদ জিয়ার আদর্শ ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র আদর্শ শহীদ জিয়ার আদর্শ। আমার কোন নেতার আদর্শে বিশ্বাস করলে চলবে না। এটা বিশ্বাস করেন কিনা? এই শহীদ জিয়ার আদর্শ যদি বিশ্বাস হয়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাই ইনশাল্লাহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌর নির্বাচনে আমরা প্রত্যেকটি জায়গায় বিজয় হতে সক্ষম হব। ঠিক কিনা বলে? সেইভাবে সকলে তৈরি হবেন। সকলের কাছে সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ দেলোয়ার হোসেন খোকন ভাইকে। এবার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যশোর জেলা বিএনপির সুযোগ্য সভাপতি, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবুল হক সাবু ভাইকে এবার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আধুনিক বাংলাদেশের উপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে মনিরামপুর উপজেলা বিএনপি এবং পৌর ওয়ার্ড বিএনপির সমন্বয়ে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস বেগম, জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের যশোরের জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক শহীদুল বাড়ি বাবু, আমাদের
নির্বাহী কমিটির সাবেক সদস্য জনাব সিরাজুল ইসলাম সহ জাতীয়তাবাদী দল মনিরামপুর উপজেলা বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সকলকেই যশোর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে রাজনীতির অঙ্গনে যারা পদচারণা করেছে তার মধ্যে শহীদ জিয়াউর রহমান একটা ব্যতিক্রম মানুষ, যিনি একটা সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় বাংলাদেশের যখন ক্লান্তিকাল হয়েছে, বাংলাদেশে যখন রাজনীতিবিদরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, যখন বাংলাদেশের মানুষ একটি স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন দেখলাম রাজনীতিবিদরা দায়িত্ব পালন করতে পারলেন না। আমরা দেখলাম যিনি জাতির সবচেয়ে বড় নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তেনাকেও যখন তাজউদ্দিন সাহেবকে বললেন যে স্বাধীনতার ঘোষণা করেন, তখন তিনি তার মেয়ের লেখা বইতে আছে, তোরা কি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে চাস, এমন একটা বক্তব্য দিলেন। তারপরে আমরা দেখলাম সেনা ছাউনি থেকে একজন মেজর, যাকে অনেকেই চিনত না, সেই সময় বাংলাদেশের জাতির এই ক্রান্তি লগ্নে শহীদ জিয়াউর রহমান সেদিন স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী সর্বস্তরের মানুষকে সেদিন ঐক্যবদ্ধ করে একটি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করেছিল। এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান 54,000 বর্গ মাইলের বাইরে কোথাও আশ্রয় নাই, ভূখণ্ডের মধ্যে থেকেই রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, বাংলাদেশের একটি পতাকা, একটি সার্বভৌমত্ব অর্জন করেছেন। আবার পরবর্তী সময় জিয়াউর রহমান সেনা ছাউনিতে ফিরে গেছেন তার কর্তব্য এবং দায়িত্ব পালন করার জন্য। বাংলাদেশের মানুষের যে স্বপ্ন দেখানো হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক বিপ্লবের করবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দেখলাম গণতন্ত্র বিপন্ন হলো। আমরা দেখলাম এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ নয়, যে এক ফ্যাসিস্ট স্বৈরাচার, এবং আমরা দেখলাম বাংলাদেশে 12 সালের মতন একটি অগ্রতান্ত্রিক সরকার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো। বাংলাদেশের মানুষ তখন এই প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করছে। তখন আমরা দেখলাম বাংলাদেশে প্রায় 30,000 প্রগতিশীল রাজনৈতিক কর্মীকে হত্যা করা হলো। আমরা দেখলাম বাংলাদেশে 74 সালের দুর্ভিক্ষের মতন চিত্র আমরা অবলম্বন করলাম। বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দের হত্যার মধ্যে শুধু সীমাবদ্ধ ছিল না, আপনারা জানেন লাল বাহিনী, রেল বাহিনী বিভিন্ন ভাবে অত্যাচার নিষ্পোষণের জন্য স্টিম রোলার চলছিল, পথে ঘাটে বিভিন্ন জায়গায় মানুষের মরদেহ লাশ পাওয়া যাচ্ছিল বস্তাবন্দি অবস্থায়। এই অবস্থাতে মানুষ মুক্তির জন্য লড়াই করলো। আমরা দেখলাম এক সময় 7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের মধ্যে দিয়ে আবার সেই শহীদ জিয়াউর রহমানকে সিপাহী জনতা বিপ্লবের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব গ্রহণ করায় তিনি হানা ভোটের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেট পাওয়ার পরেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন। আমরা যখন বাংলাদেশকে দেখলাম একটি বিধ্বস্ত বাংলাদেশ, বাংলাদেশে যেখানে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশকে আত্মনির্ভরশীল জাতিতে রূপান্তর করার জন্য বাংলাদেশের কৃষি ফসলকে 1 ফসলকে 2 ফসল, 2 ফসলকে 3 ফসল করার জন্য কৃষি বিপ্লব সৃষ্টি করলেন। বাংলাদেশের কল কারখানা ইসলামী চাকাকে গতিশীল করলেন। জিয়াউর রহমান দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে লাগলেন। বাংলাদেশের তৎকালীন সময় যে অর্থনৈতিক সমৃদ্ধির পথে শুরু করেছিল, তখন থেকে আপনারা জানেন গার্মেন্ট শিল্প, তখন বিদেশে রেমিটেন্স আসার জন্য আমাদের তরুণ যুবকদের বিদেশে পাঠায় এবং বিভিন্ন ভাবে বাংলাদেশের অর্থনীতি গতিকে সঞ্চালন করার জন্য চেষ্টা করলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন বাংলাদেশের সীমানা পার হয়ে যখন সাহিত্যের স্বপ্ন দেখলেন, যখন জিয়াউর রহমান ইরান এবং ইরাকের উত্তর ভারতীয় রাষ্ট্রে যুদ্ধ বন্ধ করার যখন উদ্যোগ গ্রহণ করলেন, যখন আমরা দেখলাম জিয়াউর রহমান মুসলিম উম্মার জন্য আরাফাতের ময়দানে নীল গাছ রোপণ করে হাজিদের ছায়াদানের ব্যবস্থার কথা ভাবলেন, যখন দেখলেন জিয়াউর রহমান সর্বক্ষেত্রে বাংলাদেশে এবং বাংলাদেশের সীমানার বাইরে তিনি যখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাচ্ছে, তখন দেশ এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে সেদিন হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমানকে শাহাদত বরণের পরে অনেকেই মনে করেছিল জিয়াউর রহমান জীবিত জিয়াউর রহমানের থেকে আমরা প্রমাণ করেছি মৃত জিয়াউর রহমান অনেক শক্তিশালী। বিএনপিকে মনে করেছিল নিশ্চিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যাবে, কিন্তু আমরা দেখলাম
শহীদ জিয়াউর রহমানের শহীদ হওয়ার পরে বাংলাদেশে যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল, যারা যে 40 ঊর্ধ্ব বয়স তারা নিশ্চয়ই জানেন শহীদ জিয়াউর রহমানের জানাজা পৃথিবীর জয় কয়টা জানাজা হয়েছে, তার মধ্যে মার্শাল টিটো, আমার নেতা শহীদ জিয়াউর রহমান আর সর্বশেষ বেগম খালেদা জানাজার মধ্যে দিয়ে প্রমাণ করেছে কতটুকু জনপ্রিয় ছিল। আমরা দেখেছি জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন। শাহাদাত বরণের পরে পার্লামেন্টে আলোচনা হয়েছে, জিয়াউর রহমান নামে বাংলাদেশের কোন ব্যাংকে 5,000 টাকা ছিল না, জিয়াউর রহমানের ঢাকা শহরে একটা বাড়ি ছিল না। মইনুল রোডে সেই কারণে পার্লামেন্টে বেগম খালেদা জিয়া একজন বিধবা মনার হিসাবে সেদিন পার্লামেন্টে সেই বাড়িটি মইনুল রোডে তাকে দেওয়া হয়েছিল। আমরা দেখলাম স্বেচ্ছাচার সেইটাও তারা সেই বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দিয়েছে। এইজন সৎ নির্ভীক মানুষের দল আমরা জাতীয়তাবাদী দল করি। আজকে যারা আপনারা এখানে এসেছেন, আপনাদের একদম তরুণ যারা নেতৃত্ব আছেন তাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান একজন দেশপ্রেমী, একজন সৎ, একজন নির্ভীক মানুষের দেশ এবং দেশের জন্য জনগণের জন্য তিনি ভূমিকা পালন করেছেন। আমিও চাই আজকে যারা তরুণ প্রজন্ম তারা জিয়াউর রহমানকে চিনতে শিখবেন, জিয়াউর রহমানকে উপলব্ধি করবেন, জিয়াউর রহমানের চিন্তা নিজের মধ্যে ধাবিত করবেন এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এর পতাকা বহন করার জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং জিয়াউর রহমানের যে স্বপ্ন, জিয়াউর রহমানের যে আকাঙ্ক্ষা, জিয়াউর রহমানের যে লক্ষ্য ছিল সেটি ধারণ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া অমর হোক, তরিকুল ইসলাম অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমাদের অনেক মজাদার কথা উনি আজকে আমাদেরকে জানালেন এবং আমরা যা জানি না সেই কথাগুলো আমরা আজকে জানতে পারলাম এবং জিয়াউর রহমান যে সৎ এবং আদর্শবান তার যে রাজনীতি ছিল সেই কথাগুলো শুনে জেনে শুনে আমরা কিন্তু আজকে রাজনীতি করি। আজকে যখন 12 ফেব্রুয়ারি 2026 সালে নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন আমরা যারা এখানে আছি আমরা অনেকেই আমরা মনে করেছি হয়তো যে আমরা কি একটা পেয়ে গেছি। আমরা আমার বিশেষ করে আমার অনুরোধ যে আমরা সেই যে নেতার আদর্শে রাজনীতি করি সেই নেতার আদর্শকে আমরাও ধারণ করব, তার সেই আদর্শ আমরা ধারণ করে আমরা যে সমস্ত ভুল ত্রুটি আমরা করছি সেখান থেকে আমরা ফিরে আনবো। সবার কাছে এই উদ্যত হওয়ার। এবার আমাদের সামনে বক্তব্য রাখছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, প্রিয় নেত্রী, মাতৃতুল্য নেত্রী অধ্যাপক নার্গিস বেগম। অধ্যাপক নার্গিস বেগম। মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মনিরামপুর উপজেলা পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল সভার সম্মানিত সভাপতি, যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ, মনিরামপুর উপজেলা পৌর এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত শ্রোতা মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম সেই মহান নেতার তার মাঠফেরাত কামনা করি, সেই সাথে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে সিপাহ সালার নেতৃত্ব দিয়েছেন, ভূমিকা পালন করেছেন দেশ ও নেত্রী প্রয়াত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মাঠফেরাত কামনা করি। আমরা আজকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা এসেছি। আমার আগের বক্তারা প্রত্যেকেই ছাত্র দলের আমার ছোট্ট কর্মীটি থেকে শুরু করে আমরা সব নেতারা একটি কথা বারবার বলি, আমরা জিয়াউর রহমানের আদর্শটা যে বুকে ধারণ করব এবং সেইভাবে আমরা দলটি করব। সেই আদর্শটি কি? জিয়াউর রহমানের আদর্শটি কি? কোন সে আদর্শ?
সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়টা জানা দরকার, বিশেষ করে আমাদের নবীন কর্মী যারা আছেন, ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের কাজে। কারণ জিয়া রহমান যখন তার উত্থান, তিনি যখন পরিচয় পেয়েছেন, পরিচিতি তার লাভ হয়েছে, তখন তিনি একজন মেজর, আমাদের সভাপতি স্যার বলেছেন বা আপনারাও জানেন, তার পরিচয় পরিস্থিতিতে আমাদের মধ্যে সেই যুদ্ধকালীন সময় কিভাবে তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন যে বাংলাদেশ স্বাধীন। এই যে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন, তিনি ডাক দিয়েছিলেন যখন ওই রিভোল্ট, যখন তিনি বলেছেন যে বিদ্রোহ ঘোষণা করে, কিন্তু এই যুদ্ধটাই তিনি শুরু করেছেন। কারণ আমরা জানি বাঁশি না বাজলে যেমন খেলা শুরু হয় না, যুদ্ধে তেমনি একটি সিগন্যাল লাগে, তেমনি আমরা আমাদের একটি খুব দুঃখজনক অতীত স্মৃতি মনে আছে আপনাদের সবার। আমরা ঢাকা ঘেরাও করতে সবাই সারা দেশ থেকে গিয়েছিলেন, সবাই। বেগম খালেদা জিয়া গৃহবন্দী ছিলেন বা প্রাণকে তার বলতে পারছেন, সেটি সারা দেশের মানুষ তৈরি ছিল, কিন্তু বাঁশিটি বাজেনি। বাঁশিটি বাজেনি বলেই আমরা আরো কয়েক বছর কিন্তু এই ভোগান্তিতে ছিলাম, কষ্টের আন্দোলন করতে হয়েছে। মনে আছে নিশ্চয়ই। এই বাঁশিটি কোন সময় বাজবে এটি অত্যন্ত জরুরি। অর্থাৎ সঠিক সময়ে জিয়াউর রহমান দেখেছিলেন সমস্ত দেশ উত্তপ্ত, সমস্ত দেশ স্বাধীনতার জন্য মুখ হয়ে আছে। তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, তা নয়